This is the man who is responsible for what happened to you. Of course, he takes his orders from the Prime Minister, but this is the man who beat you, who thrashed you, who humiliated you, who shot you with pellet guns. Any action that is taken by police forces or forces associated with the Home Ministry requires his order. So he was pretty clear, he was aware of what was going on the street. Possibility number one is he gave the order to shoot people with pellet guns, to beat people with lathis with nails, or he didn't know it was happening. Well, if he didn't know it was happening, he's incompetent, and if he ordered it, he's culpable. In either case, he has to go. ক্ষমতার মসনদ কাঁপিয়ে দিয়ে সোজা স্বরাষ্ট্রমন্ত্রীর চোখে চোখ রেখে প্রশ্ন, দিল্লির রাজপথে ছাত্রদের রক্ত ঝরার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে অমিত শাহকে। যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রদের উপর বর্বরচিত ছড়া গুলি চালানোর পর দেশের রাজনীতিতে আজ দাবানল। নিজের পিঠ বাঁচাতে সরকার কি তবে নিচের তলার অফিসারদের বলির পাঠা বানাচ্ছে, নাকি ক্ষমতা দখলের অহংকারকে চূর্ণ করে রাহুল গান্ধীর এই চাচাছোলা ইস্তফার দাবি আজ সারা দেশের ছাত্র যুবর ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছে? অমিত শাহের রহস্যজনক নীরবতা আর ক্ষমতার অলিন্দে তৈরি হওয়া এই চরম অস্বস্তির আসল পর্দা ফাঁস করব আজ। পুরোটা জানতে হলে সবটা শুনতে হবে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। বেদনাদায়ক সত্যি এই যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বাঁচাতে গিয়ে বিজেপি এমন এক ফাঁদে পড়েছে যা থেকে বের হওয়া অসম্ভব। পুরো সংসদীয় বিতর্ক থেকে মান্যবর মন্ত্রী মশাই একদম গায়েব, অদৃশ্য। কতটা আশ্চর্য আর অবাক করা বিষয় চিন্তা করতে পারেন? তবে কি অমিত শাহকে বাঁচাতে গিয়ে বিজেপি নিজের পায়ে কুড়ুল মারল? কারণ বিজেপি দাবি করছে দিল্লিতে যন্তর মন্তরে ছাত্রদের ওপর যে ছড়া গুলি বা পেলেট গান চলেছে, পুলিশ যে হিংস্র আচরণ করেছে সেই নির্দেশ নাকি অমিত শাহ দেননি, দিয়েছেন স্থানীয় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। আচ্ছা, তাহলে বিজেপির কাছে আমার একটা সরল প্রশ্ন আছে। বছরের পর বছর ধরে আপনারা যে বলে আসছেন অযোধ্যায় রাম ভক্তদের ওপর গুলি চালিয়েছিলেন মুলায়ম সিং যাদব, তাহলে কি সেটাও মুলায়ম সিং এর আদেশে হয়নি? ওটাও কি কোনো স্থানীয় ম্যাজিস্ট্রেট বা এসডিএম এর কাজ ছিল? একই করলেন। অমিত শাহকে বাঁচাতে গিয়ে তো আপনারা আপনাদের সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ারটাই হারিয়ে ফেললেন। 1984 সালের শেখ বিরোধী দাঙ্গার জন্য আপনারা এতদিন সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে দায়ী করে এসেছেন। তাহলে বিজেপির যুক্তি অনুযায়ী আজ কি মানতে হবে যে সেদিনের দাঙ্গাও স্থানীয় ম্যাজিস্ট্রেটের কথাই হয়েছিল? রাজীব গান্ধীর কোনো দোষ ছিল না? ম্যাজিস্ট্রেটে কি পুলিশকে চুপ থাকতে বলেছিলেন? যন্তর মন্তরে ছাত্রদের অত বড় একটা জমায়েত ছিল, সারা বিশ্বের চোখ ছিল সেখানে। আপনাদের অনুগত মিডিয়া দিন রাত চেঁচালো এর পেছনে নাকি পাকিস্তান, চীন, বাংলাদেশ আছে। সব মিথ্যে প্রমাণ হয়ে গেল। আর এখন আপনারা আমাদের বোঝাতে চাইছেন এত বড় ঘটনার সঙ্গে দেশের গৃহমন্ত্রীর কোনো সম্পর্কই ছিল না, যেখানে দিল্লির একটা বাচ্চা ছেলেও জানে তাদের পুলিশ সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। দিল্লি সরকারের নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই। তাহলে মেনে নিতে হবে পুলিশ আর ম্যাজিস্ট্রেটের সঙ্গে অমিত শাহের কোনো যোগাযোগই ছিল না, নাকি নিজের দায় এড়াতেই গত 2 থেকে 3 দিন ধরে অমিত শাহ সম্পূর্ণ নিরুদ্দেশ হয়ে আছেন? তিনি কি এভাবে দায় এড়িয়ে পার পেতে পারেন? মণিপুরের দায় না হয় এড়িয়ে যাচ্ছেন 3 বছর ধরে, দিল্লির বেলাতেও কি একই পন্থা? আর পুলিশ, তাদেরও নাকি কোনো দায়িত্ব নেই? যে পুলিশ কর্মী ছাত্রের গোপনাঙ্গে লাঠি দিয়ে আঘাত করলো সে নাকি এখন অন ডিউটি কাজ করে যাচ্ছে, কোনো শাস্তি নেই, কোনো ব্যবস্থার বালাই নেই। গতকাল সংসদে রাহুল গান্ধীকে বলতে দেওয়া হয়নি, কেড়ে নেওয়া হয়েছে ওনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু পড়ুয়াদের উপরে পুলিশি হামলার জন্য গতকাল লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অমিত শাহের ইস্তফার দাবি তুলেছেন রাহুল গান্ধী। বিরোধী দলনেতা স্পষ্ট অভিযোগ করেন শাহী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পুলিশ কেন্দ্র বাহিনীকে ছাত্রদের উপরে ছড়া বন্দুক, কাঁদানে গ্যাস, পেরেক লাগানো লাঠি, ইলেকট্রিক শক দেওয়া লাঠি, AK-47 নিয়ে চড়াও হওয়ার নির্দেশ দিয়েছিলেন। লোকসভায় অমিত শাহের অনুপস্থিতি দেখে রাহুল বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর এখানে এসে বসার সাহস নেই। কেন তিনি নেই? কারণ তিনি ভীত। বিজেপি অবশ্য সোজা সবটা অস্বীকার করে বলেছে কোনো ফায়ারিংই হয়নি। তাহলে আমার সবিনয় প্রশ্ন, পেলেট গান থেকে কি বের হয়? ফুল বের হয়? মিথ্যা প্রতিশ্রুতি বের হয়? নাকি ঘনিষ্ঠ শেঠজিদের মুখের বুলি বের হয়? রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় ছুড়ে দিয়েছেন মূল প্রশ্নটা। এই কাজ কে করালো? কার নির্দেশে হলো এই সমস্ত? সহজ কথা, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী,
তার উপর তিনি সরকারের অঘোষিত নাম্বার 2। স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি ছাড়া কোনো ছাত্র আন্দোলনের ওপর এমন মারাত্মক বলপ্রয়োগ বা পেলেট গান ব্যবহার অসম্ভব। শাসকের তীব্র প্রতিবাদের ঠেলায় সংসদে বলতে না পেরে রাহুল গান্ধী কিছুক্ষণ পরেই কংগ্রেসের সদর দপ্তরে এই নিয়ে প্রেস কনফারেন্স করেন। সেখানে তিনি স্পষ্ট অভিযোগ করেন, যদি শাহ, দিল্লি পুলিশ, কেন্দ্রীয় বাহিনীকে পড়ুয়াদের উপর ছড়রা বন্দুক, পেরেক লাগানো লাঠি নিয়ে হামলার নির্দেশ দিয়ে থাকেন তাহলে তিনিই দোষী। আর যদি তার অজান্তে এইসব হয়ে থাকে তাহলে তিনি অকর্মণ্য। দুটোর মধ্যে যেটাই হয়ে থাক তাকে পদত্যাগ করতে হবে। রাহুল অভিযোগ করেন, ছাত্রদের ওপরে পুলিশি অত্যাচার হয়েছে। এখন ফেস রেকগনিশন টেকনোলজি কাজে লাগিয়ে তাদের চিহ্নিত করে হেনস্থা করা হচ্ছে। রাহুল গান্ধী স্পষ্ট বলেছেন, আমরাও সরকার চালিয়েছি, আমরা ভালো করেই জানি পেলেট গান বা গুলি চালানোর চূড়ান্ত নির্দেশ সব সময় আসে স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর দফতর থেকেই। এখানে দুটি সম্ভাবনাই হতে পারে, তৃতীয় কোনো পথ নেই। প্রথমত, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই যুবদের উপর লাঠিচার্জ এবং পেলেট গান চালানোর নির্দেশ দিয়েছেন। দ্বিতীয়ত, ওনার স্বরাষ্ট্র সম্পর্কে কোনো খবরই নেই, উনি অন্য দুনিয়ায় মত্ত ছিলেন। বিজেপির প্রধান মুখপাত্র সম্বিত পাত্রও যুক্তি দিচ্ছেন, পুলিশকে আদেশ নাকি ম্যাজিস্ট্রেট দেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নাকি এতে কোনো হাতই নেই। হাস্যকর ছাড়া একে আর কি বা বলা যায়। সম্বিত পাত্র যুক্তি দিচ্ছেন, কোথাও কোনো বিক্ষোভ বা ভিড় হলে পরিস্থিতির হ্রাস কার হাতে থাকবে, বলপ্রয়োগ করা হবে কিনা তার তাৎক্ষণিক সিদ্ধান্ত নাকি অন স্পট থাকা এসডিএম বা ম্যাজিস্ট্রেট নেন। দিল্লির পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে হলেও নাকি অমিত শাহ নির্দেশ দেননি। সংসদের ভেতরে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং রাহুল গান্ধীকে নিশানা করতে গিয়ে ঠিক একই সাফাই গাইলেন কোনো মন্ত্রী গুলি চালানোর নির্দেশ দেন না, নির্দেশ দেন স্থানীয় ম্যাজিস্ট্রেট। আর ঠিক এই জায়গায় টুইট করে বিজেপিকে চেপে ধরেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অখিলেশ স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন, বিজেপির নিজেদের গায়ে যখন আঁচ লেগেছে তখন তাদের এই জ্ঞান হচ্ছে। তৎকালীন অযোধ্যা কাণ্ড নিয়ে এতদিন বিজেপির যে কুৎসিত রাজনীতি ছিল তার সারবত্তা আজ ধুলোয় মিশে গেল। সরকারি অফিসারদের সতর্ক করে অখিলেশ বললেন, দেশের আমলারা দেখে রাখুন, বিজেপি কিন্তু রাজনৈতিক স্বার্থে কাউকেই ক্ষমা করে না, কারোর আপন হয় না। সবচেয়ে বিস্ফোরক কাণ্ডটা ঘটালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জেপি নাড্ডা। রাজ্যসভায় উত্তর দিতে গিয়ে উনি কার্যত স্বীকারই করে নিলেন যে যন্তর মন্তরে আজ ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার মতন পরিস্থিতি তৈরি করা হয়েছে। ছাত্রদের কেন গ্রেপ্তার করা হলো, এই প্রশ্নের জবাবে জেপি নাড্ডা নিজের উদাহরণের অজুহাত দিয়ে বললেন, জরুরি অবস্থার সময় আমাকেও তো ক্লাসরুম থেকে গ্রেপ্তার করা হয়েছিল, এটা স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষা মাত্র, পুলিশ যা করার করেছে। ভাবতে পারেন, ছাত্রদের আন্দোলনকে দমন করাকে ঢাকা দিতে গিয়ে নাড্ডাজি নিজেদের সরকারের কাজকে সরাসরি জরুরি অবস্থার সাথে তুলনা করে বসলেন। অর্থাৎ বিজেপি নেতৃত্ব এখন পুরোপুরি দিশেহারা। দিল্লিতে ছাত্রদের আন্দোলনের ওপর পুলিশের ছড়া গুলি চালানোর ঘটনার জল এখন সংসদ ছাপিয়ে বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাবর আন্তর্জাতিক মিডিয়ায় এই খবর প্রকাশিত হয়েছে। তবে আসল প্রশ্নটা কিন্তু একই জায়গায় থমকে আছে, যে প্রশ্নটা রাহুল গান্ধী সংসদে তুলেছেন আর যা আজ দেশের প্রতিটি নাগরিকের মনে ঘুরে ফিরে আসছে। এই বর্বরচিত ছড়া গুলি চালানোর নির্দেশ শেষ পর্যন্ত কে বা কারা দিয়েছিল? ঘটনার প্রথম দিনের কথা মনে করে দেখুন, যখন সংবাদপত্রে প্রথম পেলেট গান ব্যবহারের কথা ছাপা হলো তখন দিল্লি পুলিশ বুক ঠুকে অস্বীকার করেছিল। কিন্তু সূর্যের আলো আর সত্যকে কি কখনো চেপে রাখা যায়? যখন পেলেট গানে আহত ছাত্রছাত্রীদের রাহুল গান্ধী মিডিয়ার সামনে হাজির করলেন তখন কিন্তু সরকার এবং পুলিশের ঢাকা চাপা দেওয়ার জায়গা ছিল না। বাধ্য হয়ে তারা স্বীকার করলো, তদন্তের নাটক শুরু হলো। কিন্তু আজ পর্দার পেছনে কি খেলা চলছে তা শুনলে অবাক হবেন। দুদিন আগে হিন্দুস্তান টাইমসের এক্সক্লুসিভ খবরে বলা হয়েছে, দিল্লিতে পুলিশের হিংস্রতা নিয়ে পুলিশ প্রশাসনের ভেতরেই নাকি এখন চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা বুঝতে পারছে প্রোটোকল বা নিয়ম কানুন মানা হয়নি, মারাত্মক ভুল হয়ে গেছে। কিন্তু ঘটনাকে ঢাকার জন্য যে জালিয়াতির আশ্রয় নেওয়া হচ্ছে তা অবিশ্বাস্য। হিন্দুস্তান টাইমসের এই বিস্ফোরক খবরে বলা হয়েছে, ব্যাক ডেটে বা পেছনের তারিখে পুলিশ ডায়েরিতে পেলেট গান চালানোর নির্দেশ এন্ট্রি করা হয়েছিল। এ তো গায়ে কাটা দেওয়ার মতন ব্যাপার। ভাবতে পারছেন, অপরাধ ঢাকার জন্য নথিপত্রে জালিয়াতি করা হচ্ছে। ওই খবরে দাবি করা হচ্ছে একজন ডিসিপির নির্দেশে পেলেট গান চলেছে,
অথচ সেই ডিসিপি নিজেই চিঠি লিখে জানিয়ে দিয়েছেন উনি সেদিন ঘটনাস্থলে ডিউটিতেই ছিলেন না, উনি ছিলেন অন্য জায়গায়। তাই ওনার নির্দেশে গুলি চলার বিষয়টা হাস্যকর। এর থেকে পরিষ্কার কি বোঝা যাচ্ছে? শীর্ষ কর্তারা নিজেদের পিঠ বাঁচাতে বলির পাঠা খুঁজছেন। সবাই মানছেন যে ভুল হয়েছে, কিন্তু মূল প্রশ্নে সবাই নীরব। দিল্লি পুলিশের নিয়ন্ত্রণ কার হাতে? দিল্লির মুখ্যমন্ত্রী কিন্তু আইন শৃঙ্খলা, জমি বা পাবলিক অর্ডার সামলান না। দিল্লি পুলিশ সোজা উপরাজ্যপাল বা এলজির মাধ্যমে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট করে, যেখানে ছাত্রদের বড় এক আন্দোলন নিয়ে গোটা দেশে তোলপাড় চলছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেই পারেন না যে উনি কিছু জানেন না। অমিত শাহকে সত্যি এই দায় এড়াতে পারেন? উত্তর কিন্তু দেশের মানুষ চাইছে। যে সরকারকে নিয়ে প্রতিনিয়ত ঢাকঢোল পেটানো হয়, যেখানে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, সেই সরকারের অধীনে দিল্লি পুলিশ নিজেদের বুদ্ধিতে পেলেট গান বের করে আন্দোলনকারীদের ছাত্রদের উপর চড়াও হলো। এ কি বিশ্বাসযোগ্য? আইনগত দিক থেকে যুক্তি দেওয়া যেতে পারে, পেলেট গান বা ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র এগুলো সবই নন লেথাল বা মারণাস্ত্র নয়। ক্রাউড কন্ট্রোলের জন্য পুলিশ আইনত এগুলো ব্যবহার করতে পারে, কিন্তু আসল প্রশ্ন ধারায় আটকে নেই। প্রশ্ন হলো, পরিস্থিতিকে এতটা হাতের বাইরে চলে গিয়েছিল? জেনুইন দাবি নিয়ে আসা ছাত্ররা কি এতটাই সহিংস হয়ে উঠেছিল যে তাদের দমাতে দেশের রাজধানীতে ছড়া গুলি বা ইলেকট্রিক শক চালাতে হলো? সরকার আর দিল্লি পুলিশ যদি সত্যিই মনে করে থাকে যে পেলেট গান চালানো ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না, তবে তারা বুকে হাত দিয়ে প্রকাশ্যে সেই কথা স্বীকার করছে না কেন? লুকোচুরি কিসের? ঠিক এই জায়গাটাতেই সোজা নিশানা করেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বিজেপি সরকারের সামনে কেবল দুটি পথ খোলা রেখেছে। প্রথম সম্ভাবনা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই এই পেলেট গান এবং বলপ্রয়োগের নির্দেশ দিয়েছেন। যদি তাই হয় তবে তিনি সরাসরি এই অপরাধের অংশীদার এবং মুখ্য অপরাধী। দ্বিতীয় সম্ভাবনা, তিনি নির্দেশ দেননি, অর্থাৎ দেশের রাজধানীতে স্বরাষ্ট্রমন্ত্রীর নাকের ডগায় পুলিশ যা ইচ্ছা তাই করে গেল, আর স্বরাষ্ট্রমন্ত্রী ঘুণাক্ষরেও কিছু টের পেলেন না। এর অর্থ তিনি একজন চরম অযোগ্য এবং ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। রাহুল গান্ধী খুব সুকৌশলে পুরো বিতর্কটাকে ঘুরিয়ে এনে অমিত শাহের ঘাড়েই চাপিয়ে দিয়েছেন। দেশের রাজনীতি এবং মিডিয়ার আলোচনার কেন্দ্রে আজ একটাই প্রশ্ন, ছাত্রদের রক্ত ঝরানোর দায় কার? আর এই জ্বলন্ত পরিস্থিতির মাঝেই সংসদের ভেতরের ছবিটা দেখুন। টানা 2 দিন ধরে সংসদে পরীক্ষা ব্যবস্থা সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা চলছে। সরকার যাকে বলছে শিক্ষা ব্যবস্থার এক ঐতিহাসিক সংস্কার বা বিশাল রিফর্ম, অর্থাৎ এই তথাকথিত রিফর্মের উপর বিতর্ক চলাকালীন সর্বাধিনায়ক স্বরাষ্ট্রমন্ত্রী উধাও। এ কেমন দ্বিচারিতা? আচ্ছা, ধরে নিলাম প্রধানমন্ত্রী বিতর্ক সামলাতে ইচ্ছুক নন, কিন্তু ন্যূনতম উপস্থিতিটুকুও থাকবে না। গৃহমন্ত্রী অমিত শাহের তো অন্তত সংসদে উপস্থিত থেকে পরিস্থিতি সামলানো উচিত ছিল, অথচ বাস্তবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুই শীর্ষ নেতাই সংসদ থেকে সম্পূর্ণ উধাও। সবচেয়ে তাজ্জব বিষয় ঘটল তখন, যখন রাহুল গান্ধী সংসদে এই অনুপস্থিতি নিয়ে সোজা প্রশ্নটা তুলে দিলেন শাসক দলের বেঞ্চ থেকে, কিন্তু এর কোনো জবাব এলো না। জবাব এলো কার কাছ থেকে? স্পিকার মহোদয়ের কাছ থেকে। স্পিকার সাহেব শাসক দলকে বাঁচাতে নিজেই আসরে নেমে পড়লেন। উনি যুক্তি দিলেন, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর এখানে দরকারটা কি? নির্দিষ্ট বিষয়ের জন্য তো শিক্ষামন্ত্রী আছেন, আর হাউসের ডেপুটি লিডার তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও বসে রয়েছেন। অতীতে এমন যে কোনো বড় ইস্যুতে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে উপস্থিত থেকে বিতর্কের সামনের সারিতে নেতৃত্ব দিতে দেখা গেছে, অথচ এই প্রথম পরপর 2 দিন এত বড় একটা জাতীয় এবং রাজনৈতিক ইস্যুতে গৃহমন্ত্রী সম্পূর্ণ গা ঢাকা দিয়ে রইলেন। কারণটা পরিষ্কার, বিষয়টি আর কেবল পরীক্ষা ব্যবস্থার মাঝে সীমাবদ্ধ নেই। আন্দোলনের নামে ছাত্রছাত্রীদের উপর সরকারের নির্দেশে যে নৃশংস ক্র্যাকডাউন, ধাওয়া করে লাঠিচার্জ আর পেলেট গান চালানো হয়েছে, তা আজ জাতীয় জ্বলন্ত ইস্যু। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রাজনীতি পুরনো। যখন কৃতিত্ব নেওয়ার, হাততালি কুড়ানোর সুযোগ থাকে তখন ওনার উজ্জ্বল উপস্থিতি এবং বড় বড় ভাষণ দেখা যায়। আর যখনই পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়, যখন এই নীতি কিংবা ব্যর্থতা নিয়ে উত্তর চাওয়ার সময় আসে, তখন তিনি নিঃশব্দে অদৃশ্য হয়ে যান। মনে করুন কোভিডের দিনগুলোর কথা। শুরুতে কি উদ্দীপনা, তালি বাজানো, থালি বাজানো, মোবাইল জ্বালানো, মোমবাতি জ্বালানো, সব জায়গায় মোদিজি ছিলেন একচ্ছত্র তারকা। কিন্তু যখন পরিস্থিতি হাতের বাইরে চলে গেল, অক্সিজেনের হাহাকার আর লাশের মিছিলে দেশ ভাসতে লাগলো, তখন প্রায় 1 মাস খোদ প্রধানমন্ত্রী দৃশ্যপট থেকে নিখোঁজ ছিলেন।
পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছিল যে তৎকালীন সুপ্রিম কোর্টকে কড়া মন্তব্য করে বলতে হয়েছিল, স্মেল দ্য কফি। ইংরেজিতে খুব জনপ্রিয় একটি প্রবাদ আছে, ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি। এর আসল অর্থ দিবা স্বপ্ন কাটিয়ে কড়া সত্যকে মেনে নিন। শীর্ষ আদালতকে বাধ্য হয়ে সরকারি ফাইলের নথি আর আমলাদের ভূমিকা খতিয়ে দেখতে হয়েছিল সেই সময়। একই ছবি আমরা দেখেছি জ্বলন্ত মণিপুরে। সেখানে মানবাধিকার ধুলোয় মিশে গেলেও প্রধানমন্ত্রীর মুখে কুলুপ, কোনো সংবেদনশীল পদক্ষেপ নেই। চীনের সীমান্ত আগ্রাসনের সময়ও দেখা গেছে সেই একই মৌনতা। এটাই কি তবে নরেন্দ্র মোদীর রাজনীতির নিজস্ব শৈলী? যেখানেই বিতর্ক বা কোনো নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়, সেখানে সরাসরি দায় তার উপর এসে পড়ে। ঠিক সেখান থেকেই নিজেকে সম্পূর্ণ অলক্ষ্যে সরিয়ে নেওয়া, যাতে মিডিয়া বা জনতার চোখে তার তৈরি করা ইমেজ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আর আজ মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুরুদেব নরেন্দ্র মোদীর সেই একই পলায়নবাদী শৈলী অক্ষরে অক্ষরে অনুসরণ করছেন। দিল্লির রাজপথে রক্ত ঝরা ছাত্র সমাজ থেকে শুরু করে গোটা দেশ তাই আজ এক সুরে সোজা প্রশ্ন তুলে ধরেছে, সংসদ এড়িয়ে, মিডিয়াকে এড়িয়ে আর কতদিন এই পলায়নবাদ চলবে? অমিত শাহ আর নরেন্দ্র মোদীকে এই জবাব কিন্তু আজ না হয় কাল দিতেই হবে। কারণ ইতিহাস সাক্ষী, ক্ষমতার দম্ভে বুলেট আর লাঠি দিয়ে কোনোদিন তরুণের রাজপথ দখল রোধ করা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রক যতই পিঠ বাঁচাতে নিচু তলার আমলাদের বলির পাঠা করার চক্রান্ত করুন না কেন, রাহুল গান্ধীর এই চাচাছোলা প্রশ্ন কিন্তু আজ কোটি কোটি ছাত্র যুবর ক্ষোভের বারুদ বানিয়ে দিয়েছে। অমিত শাহ ইস্তফা দেবেন নাকি ক্ষমতার অন্ধ অলিন্দে বসে দেশের ইতিহাস থেকে মুছে যাওয়ার প্রহর গুনবেন? উত্তর পেতে চোখ রাখতেই হবে রাজপথের শেষ লড়াইয়ে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।